আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আবার পরীক্ষার জন্য টিডি ৩ অধ্যায় নিয়ে চলে আসলাম, চ্যাপ্টার 3। আপনাদের আগের ক্লাসগুলো আশা করি সবার ভালো লেগেছে। এখন এই ক্লাসে আপনারা আমরা আজকে যে ক্লাস করাবো সেটা হচ্ছে যে ওভারহেড লাইনের সাপোর্ট সম্পর্কে। এখান থেকে কয়েকটা ছোট ছোট থিওরি আছে এবং হচ্ছে ইম্পর্টেন্ট, যদিও ম্যাথ নাই। আপনাদের মানে খুশির সংবাদ হচ্ছে ম্যাথ নাই। কারণ হচ্ছে যে ম্যাথ অনেকেই আমাকে বলেন যে ভাইয়া ম্যাথ করবো, এতগুলা ম্যাথ, এত চ্যাপ্টারের ম্যাথ। আপনার এই জন্য যারা ম্যাথকে ভয় পান তাদের জন্য আজকে আপনার বলতে গেলে আপনার মোটামুটি একটা জাঁকজমকপূর্ণ দিন, যদি বলেন যে সংক্ষেপে ঈদের দিনও বলতে পারেন। তাহলে আমরা ওভারহেড লাইনের সাপোর্ট সম্পর্কে চলে যাই কথা না বাড়িয়ে, কারণ পরীক্ষার সামনে। আপনার এখন আসেন অতি সংক্ষিপ্ত প্রশ্ন। অতি সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে লাইন সাপোর্ট কত প্রকার ও কী কী, লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো লিখো। আমি আগেই বলছি যে আপনাদের ৩-৪টা প্রশ্নকে আমি অ্যাটাচড করে একটা প্রশ্ন করি, যাতে আপনাদের জন্য পড়াও ছোট হয়ে যায় এবং আপনাদের দেখতেও ভালো লাগে। অনেকগুলো দাগিয়ে দিলাম, কিন্তু মানে আপনার আলোচনা করলাম, কিন্তু পড়লেন না, আসলে কোনো লাভ নাই। তো সেই হিসাবে লাইন সাপোর্ট কত প্রকার কী কী, লাইন সাপোর্টের বৈশিষ্ট্যগুলো, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন কি পরিমাণে আসছে, এই যে 14 সাল থেকে 24 সাল, ওই কত দূর পর্যন্ত 17 সাল পর্যন্ত। এখন দেখেন লাইন সাপোর্ট সাধারণত 4 প্রকার। আপনার লাইন সাপোর্ট বলতে আমরা কি বুঝি, যদি সহজে বলি তাহলে হচ্ছে আমরা এই যে বৈদ্যুতিক যে লাইন টানা হয়, যে লাইন আপনার যার যদি মানে যার সাপোর্টে ওই তারগুলা ঝুলে থাকে কিংবা লাইন ট্রান্সমিশন হয়, যেমন হচ্ছে আমরা কাঠের পোল ব্যবহার করি। এখন কাঠের পোল দেখাই যায় না, আপনার হচ্ছে ম্যাক্সিমাম কনক্রিটের পোল। আর তারপরে হচ্ছে যে আমরা একটু ভোল্টেজ বেশি হলে তাহলে কি হয়, আপনার হচ্ছে স্টিলের পোল। তারপরে ব্যবহার করি আমরা ল্যাটিস স্টিল টাওয়ার, যেগুলো আপনার হচ্ছে ওই যে হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়। ওভারহেড হাই ভোল্টেজ লাইন যাই বলেন, আপনার হচ্ছে এই লাইন সাপোর্টগুলো প্রথম হচ্ছে কাঠের পোল আগে ছিল, এখন খুব কম, রেয়ার, দেখা যায় না। তারপরে আপনার হচ্ছে স্টিলের পোল, কনক্রিটের পোল, ল্যাটিস স্টিল টাওয়ার। এখন আসেন ওভারহেড লাইনে তার টানার জন্য যে যে সাপোর্ট ব্যবহার করা হয় সেগুলো নিম্নলিখিত গুণাবলী কি থাকা উচিত। এই লাইন সাপোর্টের গুণাবলী সহজে যদি বলি তাহলে লাইন সাপোর্টের কি কি গুণাবলী থাকা উচিত, এটা এখন হচ্ছে অবশ্যই আমরা জানি এটা শক্ত হতে হবে, ভাঙলে কিন্তু চলবে না। কারণ আমি একটা লাইন সাপোর্টটা প্রতিদিন চেঞ্জ করতে পারবো না কিংবা প্রতি বছরও চেঞ্জ করতে পারবো না। তাহলে এটা একবার লাগালে যতদিন পর্যন্ত এটা ডিস্টার্ব না করবে, অর্থাৎ ভেঙে না যাবে কিংবা কোনো সমস্যা না হবে, ততদিন পর্যন্ত আমরা এটাকে ওইভাবে লাগিয়ে রাখবো। সেই হিসাবে অবশ্যই এটা শক্ত এবং মজবুত হতে হবে। সেকেন্ড টাইম হচ্ছে এটা যে কিনবো এটা কিন্তু আপনার হচ্ছে অনেক কস্টলি হলে হবে না, এটা দামে সস্তা হতে হবে এবং যাতে আমার অর্থনৈতিকভাবে সাশ্রয় হয়। তারপরে ওজনেও হালকা হতে হবে, কারণ এটা আপনার অনেক দূর ক্যারি করতে হবে, তারপরে মাটির ভিতর এটাকে করতে হবে, ঢোকাতে হবে, গাড়তে হবে। ওজনে তুলনামূলক হালকা হবে, তারপরে দীর্ঘস্থায়ী বিশিষ্ট অবশ্যই হতে হবে, তারপরে এদের রক্ষণাবেক্ষণ খরচও কম হতে হবে। অর্থাৎ আমরা দেখেছি যে আপনার যদি একটা কাঠের ঘুণে ধরে যায়, নষ্ট হয়ে যায়, তারপরে আপনার হচ্ছে স্টিলে যদি আপনার মরিচা পড়ে, তারপরে আপনার কিছুদিন পরে এটা মানে ভেঙে যাবে। তা এই ধরনের হওয়া যাবে না। অর্থাৎ আপনার হচ্ছে রক্ষণাবেক্ষণ খরচও কম হতে হবে। এটা দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হতে হবে। আপনার দেখবেন যে স্টিলের যে টাওয়ারগুলো আপনার ডিজাইন করা হয় কিংবা কাঠের মানে আপনার হচ্ছে যে এই যে কনক্রিটের যে পোলগুলা কিংবা কাঠের পোলগুলা দেখতে অনেক সুন্দর, আপনার সুন্দর হয়। কনক্রিটের যে পোলগুলা ইদানিং ব্যবহার করা হয়, ওর দেখবেন যে আপনার হচ্ছে একদম ওর যে সাইড, আপনার সাইডটা একদম স্যাঁতসেঁতে, মানে আপনার হচ্ছে এই স্যাঁতসেঁতে বলছি, সরি, মসৃণ, একদম মসৃণ ধরনের, খুবই মানে আপনার দেখতেই ভালো লাগে। তা এগুলো হবে লাইন সাপোর্টের এই 4 প্রকার। আর হচ্ছে লাইন সাপোর্টের আপনার নিম্নলিখিত গুণাবলীগুলো থাকতে হবে। অবশ্যই আমি কি বলছি, সস্তা হতে হবে, মজবুত হতে হবে, শক্ত হতে হবে, তারপরে আপনার ওজনে হালকা হতে হবে, রক্ষণাবেক্ষণ খরচও কম হতে হবে, তারপরে আছে দেখতে সুন্দর হতে হবে, আকর্ষণীয় হতে হবে। সেকেন্ড প্রশ্ন আসছে, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন। তার মধ্যে আপনার হচ্ছে গার্ডওয়্যার কোথায় ব্যবহার করা হয়। গার্ডওয়্যার গার্ডওয়্যার কোথায় ব্যবহার করা হয়, যখন পাওয়ার লাইন, টেলিফোন কিংবা টেলিগ্রাফ লাইনকে অতিক্রম করে তখন নিরাপত্তার জন্য এই পাওয়ার লাইনগুলোর উপরে এবং হচ্ছে আপনার নিচে গার্ডওয়্যার ব্যবহার করা হয়। এগুলো আর্থের সাথে সংযুক্ত থাকে। আপনার কি বলছি, পাওয়ার লাইনের থেকে আপনার মনে করেন টেলিফোন লাইন গেল, হ্যাঁ, আপনার একই পাওয়ার লাইনের মধ্যে থেকে আমাদের যে জানি না যে আমরা ওপিজি ডাব্লিউ ওয়্যার ব্যবহার করি, তারপরে আপনার পিএলসিসি যে ক্যারিয়ার কমিউনিকেশনের জন্য, আপনার এক গ্রিড থেকে আরেক গ্রিডের সাথে কমিউনিকেশন করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেলিফোন কিংবা টেলিগ্রাফ লাইনগুলোও কিংবা ল্যান্ডফোন লাইনগুলোও আমরা সহজে যদি বলি আমরা ব্যবহার করি। আপনাদের ট্রান্সমিশন লাইনে সব থেকে উপরে যে লাইন এটা থাকে ওইটা আপনার হচ্ছে
ওই টেলিগ্রাফ এবং আমাদের আন্তঃযোগাযোগ ইন্টারকমের যোগাযোগের জন্য আপনার ওই লাইনটা ব্যবহার করা হয়। তাই সে যাতে যখন পাওয়ার লাইন এর মধ্যে পাওয়ার লাইন থাকে, এই পাওয়ার লাইন কোনো ক্রমে যাতে টেলিফোন এবং টেলিগ্রাফ লাইনের সাথে সংস্পর্শে না যেতে পারে, নিরাপত্তার জন্য পাওয়ার লাইনের উপরে এবং নিচে গার্ডার ব্যবহার করা হয়। গার্ডারগুলা আপনার হচ্ছে এই যে এখানে যদি ইন্ডিকেট করি, আপনার হচ্ছে দেখেন এটা গার্ডার ব্যবহার করছে, এটা ব্যবহার করছে। আপনার এই গার্ডার ব্যবহার করে কি করে আপনার ওই পাওয়ার কেবলগুলোকে আপনার সেভ করা হয়। তারপরে আসেন যদি সেকেন্ডে যায়, তারপরে ড্যাম্পার বা জাম্পারের মধ্যে পার্থক্য কী? এটা খুবই একটা কমন প্রশ্ন এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ড্যাম্পার এবং জাম্পার, ড্যাম্পার হচ্ছে বিদ্যুৎ পরিবহন লাইনের কম্পন প্রশমন, অর্থাৎ দেখবেন হাই ট্রান্সমিশন যে লাইনগুলো, ওই লাইনেরগুলার আপনার ঠিক টাওয়ারের একদম যেখান থেকে কেবল গেছে প্রত্যেকটা কেবলের সাথে একদম ওই টাওয়ারের সাথেই সংস্পর্শে কাছাকাছি অল্প একটু ডিস্টেন্স থাকে। এখানে দেখবেন যে এরকম দুই পাশে এরকম ঝুলে আছে, দেখে মনে হয় যে কেউ ওই আপনার মাউথপিস অথবা আপনার ওরা কী বলে আপনার মাউথপিস নিয়ে আপনার দাঁড়িয়ে আছে, এরকম দুই পাশে দুইটা মাইকের ইসের মতো কিংবা হ্যান্ড মাইকের মতো আপনি দেখবেন যে এরকম ধরা। ওইটা এই দেখতে একদম অবিকল এরকম, এই যে এরকম যেরকম দেখাচ্ছে এটাই হচ্ছে আপনার সেই ড্যাম্পার। এটা কি করে, লাইন যে তার যেটা আপনার হচ্ছে বাতাসে অথবা আপনার হচ্ছে কোনো কারণে যে কম্পন হয়, এই কম্পনটাকে প্রশমন করে কে, এই ড্যাম্পার। এটা অনেক ওয়েটের, এটা অনেক ওজনের হয়। তারপরে আসেন জাম্পার। জাম্পারের কাজ কি? জাম্পারের কাজ হচ্ছে মনে করেন দুইটা পাশাপাশি লাইন আছে, হ্যাঁ, টাওয়ারের এই পাশের তার টানা আছে, এই পাশেও তার টানা আছে। এখন এই তারটা ওই তারের সাথে কানেকশন হবে কীভাবে? ও দেখবেন যে টাওয়ারের এরকম প্রত্যেকটা সাইডে এরকম ঝুলানো একটা তার আছে। এই যে ঝুলানো যে তারগুলা, এই ঝুলানো তারগুলাই হচ্ছে আপনার এই যে জাম্পার। তাহলে ড্যাম্পার এবং জাম্পারের মধ্যে পার্থক্য বুঝছেন? তো এই যে এক টাওয়ারের এই প্রান্ত থেকে ওই প্রান্তে যে লাইন যে কানেকশন করব আমি, ওই কানেকশনটা করব কিভাবে? জাম্পারের মাধ্যমে। আর ডাম্পারের মাধ্যমে কি করে, আপনার লাইনের যে কম্পন দূর করে। এখন আসেন, এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার জানা দরকার, ওভারহেড লাইনে ক্রস আর্মের প্রয়োজনীয়তা কী, ক্রস আর্মটা আসলে কি আগে তাই জানতে হবে। এটা হচ্ছে ভাই এটা হচ্ছে আপনার এই যে ক্রস আর্ম, এটাকে বলে ক্রস আর্ম। আপনার এই ক্রস আর্ম কী করে, স্টিলের অ্যাঙ্গেল সেকশন বা কাঠের তৈরি হয়ে থাকে, পোলের মাথার দিকে আড়াআড়িভাবে নাট বোল্ট ক্লাম্প ইত্যাদি সাহায্যে দৃঢ়ভাবে আটকানো থাকে। ক্রস আর্মগুলো ইনসুলেটর এবং পরিবাহী তার বহন করে থাকে। অর্থাৎ এই ক্রস আর্মের পরেই আপনি মনে করেন ডাবল সার্কিট করবেন, আপনার ট্রিপল সার্কিট করবেন, আপনার অনেকগুলো তার টানবেন। এখন আপনার পোলের আপনি যদি আসে এখান থেকে তার টানেন তাহলে কি একটা টানতে পারবেন, তাহলে যদি ক্রস আর্ম ব্যবহার করেন তাহলে আপনি আরও দুইটা বেশি টানতে পারবেন, আরও যদি ব্যবহার করেন তাহলে আরও বেশি টানতে পারবেন। তো এই সাপোর্টের জন্য ইনসুলেটর, এরপরে প্রত্যেকটা ইনসুলেটর লাগানো থাকে, তাহলে ইনসুলেটর এবং হচ্ছে পরিবাহী তার বহন করার জন্য এই ক্রস আর্মগুলো ব্যবহার করা হয়। তারপরে আসেন, যদি আমরা এরপরে প্রশ্ন যাই, এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়? এইচ টাইপ পোল সাধারণত আপনার হচ্ছে ট্রান্সফর্মার বসানোর জন্য বা উচ্চ ভোল্টেজে 1,32,000 ভোল্টেজ বা দীর্ঘ স্প্যানের ক্ষেত্রে আমরা এইচ টাইপ পোলগুলো, যেখানে কথা হচ্ছে যে সহজ যদি বলি, যেখানে আমার খুব হ্যাভি ওয়েট আছে, খুব মজবুতের সাথে আপনার হচ্ছে একটা সাপোর্টে নিতে পারতেছে না, কিংবা একটা খুঁটিতে কিংবা একটা টাওয়ারে সম্ভব না, এই লোডটা নিতে পারবে না, কিংবা এই টান ওর সহন ক্ষমতা নাই, সেখানে আমি এই মজবুতের জন্য এটাকে নিশ্চয়তা প্রদান করার জন্য, এর নিরাপত্তা প্রদান করার জন্য তখন আমি কি করি, এইচ টাইপ পোলগুলো ব্যবহার করি। দেখেন এখানে একটা সিঙ্গেল দিলে এখানে ট্রান্সফর্মার কোথায় বসাতে পারতাম না, তাহলে দুইটা দিয়ে আমি কি করছি, এইচ বানিয়ে তারপরে আপনার এখানে উপরে ট্রান্সফর্মারটা বসিয়েছি। এইভাবে আপনার এইচ টাইপ পোল ব্যবহার করা হয়। তারপরে আসেন স্টিল পোল এবং কনক্রিট পোলের মধ্যে পার্থক্য। স্টিল পোল এবং কনক্রিট পোলের মধ্যে প্রথমত যে পার্থক্য, স্টিল পোল সচরাচর এক্সট্রা হাই ভোল্টেজ অর্থাৎ 11 কেবির উপরে ব্যবহার করা হয়। যদি সহজে বলি, 11 কেবির উপরে স্টিল পোল ব্যবহার করা হয়। 11 কেবির নিচে আপনার কি ব্যবহার করা হয়, কাঠের পোল ব্যবহার করা হয়। স্টিল পোলের ওজন তুলনামূলক কম, কাঠের পোলের ওজন অবশ্যই বেশি, কনক্রিট পোলের ওজন অবশ্যই বেশি, কনক্রিট পোলের ওজন অবশ্যই বেশি। তারপর হচ্ছে স্টিল পোল কি ভাঙবে না, কিন্তু কনক্রিটের পোল কি ভাঙার সম্ভাবনা আছে, অনেক সময় ভেঙেও যায়। কিংবা মনে করেন রোডের সাইডে আপনার কনক্রিটের পোল লাগানো থাকে, অনেক সময় কি হয় আপনার গাড়ি টাড়ি যেয়ে আপনার কী করে ওই পোল টোল নিয়ে চলে যায়, তাহলে সব ভাঙে। তা ওটা সাধারণত স্টিল পোলের থেকে এটার ভাঙার
আপনার কংক্রিট পোল ভাঙার সম্ভাবনা বেশি থাকে। স্টিল পোলের মরিচা ধরে বিদায় ব্যয়বহুল মরিচারোধী ব্যবস্থা গ্রহণ করতে হয়। স্টিল পোল দীর্ঘদিন থাকলে যদি আর রক্ষণাবেক্ষণ না করা হয় এবং হচ্ছে যদি মেটালের মানে ভেজাল থাকে তাহলে এটা মরিচা ধরে। আর কংক্রিট পোল মরিচা মুক্ত। এদিক থেকে কংক্রিট পোল স্টিল পোল থেকে অনেক এগিয়ে আছে। আপনার সাধারণত আমাদের দুই মেইন যে পার্থক্যটা সেটা হচ্ছে যে স্টিল পোল অবশ্যই হাই ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়, আর কংক্রিট পোল অবশ্য আপনার লো ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়। ওভারহেড লাইনের উপাদানগুলো এবার আসেন। ওভারহেড লাইনের উপাদানগুলো কী কী? ওভারহেড লাইনের উপাদানগুলোর সমূহের মধ্যে প্রথম যে কথা, ওভারহেড লাইন বলতে কোনটা বোঝায়? যে লাইনটা আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিংবা আপনার বহুতল ভবনের পাশ দিয়ে যায়, কিংবা আমার এই রাস্তার পাশে যে লাইনটা উপর দিয়ে টানা হয়েছে, ওই লাইনটাকে কি বলবো? ওভারহেড লাইন। তাহলে ওভারহেড লাইনে প্রথম কি জিনিসটা লাগবে? একটা খুঁটি লাগবে, তাহলে এটাকে বলি সাপোর্ট। তারপরে কি লাগবে? ওই সাপোর্টের মাথায় আপনার কি তারটাকে ঝোলানোর জন্য একটা ইনসুলেটর লাগবে, না হলে তো ওই লাইনটা শর্ট হয়ে যাবে, আর্থিং পেয়ে যাবে। তাহলে আমি কি করব? একটা ইনসুলেটর লাগাবো, অর্থাৎ এটা বুশিং থাকবে ওর উপরে। তারপরে কি থাকবে? গায়ে বা স্ট্রে ইনসুলেটর থাকবে, মানে ওই পোলটাকে টানা দিয়ে রাখার জন্য গায়ে ইনসুলেটর বা স্ট্রে ইনসুলেটর লাগবে। তারপরে ফিউজ বা আইসোলেটর লাগবে, গার্ড ওয়্যার লাগবে, ভাইব্রেশন ড্যাম্পার লাগবে। তারপরে আপনার ক্রস আর্ম বা ক্লাম লাগবে, ওই যে বলছিলাম ক্রস আর্ম কী করে, একাধিক লাইন টানার জন্য। তারপরে কন্ডাক্টর লাগবে, পরিবাহী লাগবে না, পরিবাহী না লাগবে কীভাবে বিদ্যুৎ দিব। তারপর লাইটিং অ্যারেস্টার লাগবে, আর্থিংস লাগবে, বার্ড ওয়্যার লাগবে, জাম্পার লাগবে। জাম্পার হচ্ছে আমি আগেই আলোচনা করছি। তো এই জিনিসগুলোর মাধ্যমে ওভারহেড লাইনের উপাদানসমূহ মানে ওভারহেড লাইন আপনার করা হয়। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। আপনি দেখেন কি পরিমাণ আসছে, আরও এবারও আসার সম্ভাবনা আপনার 95% আসবেই। তাহলে ওভারহেড লাইনের গেল আপনার এ হচ্ছে আলোচনা। তাহলে আমাদের চ্যাপ্টার 3-তে এই কয়টা প্রশ্ন পড়লে আশা করি আপনারা সবাই পারবেন। এর থেকে বেশি আমাদের প্রশ্ন পড়ার দরকার নাই এই মুহূর্তে। আপনার এই যে প্রথমে কি বলছিলাম? লাইন সাপোর্ট, তারপরে কি বলছিলাম? গার্ড ওয়্যার, তারপরে কি বলছিলাম? জাম্পার বা ড্যাম্পার, তারপরে কি বলছি? ওভারহেড লাইনে ক্রস আর্ম কেন ব্যবহার করি, তারপরে এইচ টাইপ পোল কোথায় ব্যবহার করা হয়, আর হচ্ছে স্টিল পোল এবং কংক্রিট পোলের মধ্যে পার্থক্য। তারপরে আসেন ওভারহেড লাইনের উপাদান, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এইখানে যেগুলো প্রশ্ন পড়ানো হয়েছে আমি ইম্পর্টেন্ট ছাড়া, খুবই গুরুত্বপূর্ণ ছাড়া এবং আপনার জানা জরুরি এছাড়া আমি কোনো প্রশ্ন এখানে আলোচনা করি নাই। তো অবশ্যই এখান থেকে কেউ স্কিপ করবেন না, কিংবা এখান থেকে আবার শর্ট সাজেশন করবেন না, তাহলে কিন্তু না বাদলে আপনার নিজেরই ক্ষতি হবে। তো এই হিসাবে এই চ্যাপ্টার 3 থেকে আলোচনা করলাম। আশা করি আপনারা থিওরিগুলো বুঝতে পারছেন। এই যে ড্যাম্পার, জাম্পার, এগুলোর পার্থক্য, ক্রস আর্ম কেন ব্যবহার করবো, স্টেপ পোল কেন ব্যবহার করবো, গার্ড ওয়্যার কেন ব্যবহার করবো, তারপরে ওভারহেড লাইনে কী কী সাপোর্ট লাগে। আসলে আপনার এগুলো পড়াশোনা সবই বাস্তবিক, যদিও থিওরিটিক্যাল পড়তেছি কিন্তু বাস্তবিক। আপনি রাস্তাতে হাঁটতেছেন, ওভারহেড লাইন দেখছেন, দেখে আপনার ওভারহেড লাইনে কী কী ব্যবহার করে আপনি যদি ওইগুলোর সাথে মিলান, তারপর তো এটা পড়া লাগবে না, এটা পড়ার নাই। তারপর আপনার জাম্পার কোথায় ব্যবহার করে আপনি যদি লাইনের দিকে তাকান, তাহলে তো আপনি জাম্পার পেয়ে যাবেন। বা আপনার ট্রান্সমিশন লাইনে যদি আপনি টাওয়ারের দিকে তাকান, আপনি ড্যাম্পার পেয়ে যাবেন। তো এইভাবে পড়াটা বাস্তবের সাথে মিলাই নিলে ভালো হবে। আশা করছি সবাই বুঝছেন এবং এই ক্লাসের দ্বারা উপকৃত হবেন। সবাই আবারও স্কিল টেকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, যা আপনাদের পরীক্ষা যাতে ভালো হয় এই আশা ব্যক্ত রেখে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।